হৃদের থাপ্পড় খেয়ে বাসায় ফিরে কান্নাকাটিতে হুলস্থুল পাকিয়ে রেখেছে মায়া। চট্টগ্রামে থাকবে না মানে থাকবেই না। যে করেই হোক মায়া আজই ফিরতে চায় আশুগঞ্জ, এখানে আর নয়। মায়ার হঠাৎ জেদের কান্নাকাটিতে অতিষ্ঠিত মায়ার মামা সেলিম সাহেব ও তার মা ফুলবানু। জুইও খানিকটা বিরক্তির সহিত দাঁড়িয়ে হাতে ফোন নিয়ে। ভিডিও কলে আছে আরিফ। মায়াকে বারবার এটা সেটা বলে বোঝাতে চাচ্ছে, কিন্তু জেদ্দি মায়া সেসব শুনতে নারাজ। রাতে ট্রেনে চট্টগ্রামে না আসতেই সকালে ট্রেনে আবার চলে যাওয়ার জেদ ধরার কারণটাও ঠিকঠাক করে কাউকে বলছে না মায়া। আর নারীদের কিছুক্ষণ আগের থাপ্পড় দেওয়া বিষয়টা কাউকে জানাচ্ছে। শুধু কান্নাকাটি করে বারবার বলছে সে চট্টগ্রামে থাকবে না, বাড়ির সবার জন্য মন পুড়ছে, সেজন্য বাসায় ফিরে যেতে চায় মায়া। মায়ার এমন যুক্তিহীন কারণটা কারোর কাছে প্রযোজ্য না বললেও উপস্থিত সবাই বিরক্ত মায়ার উপর। কিন্তু অসহায় মায়া কান্নার কারণে ঠিকঠাক কথাও বলতে পারছে না। শুধু হেঁচকি তুলে কেঁদে বারবার বলছে সে চট্টগ্রামে থাকবে না, এখানে পড়াশোনাও করবে না, বাসায় চলে যেতে চায়। মায়ার হুলস্থুল কান্নাকাটি প্রায় প্রহর হতেই জুই এবার এক প্রকার বাধ্য হয়ে আরিফকে কল দেয়। আরিফ তখন থেকে মায়াকে বোঝাচ্ছিল শান্ত হতে। মায়া শুনতে চায় না বলে এজন্য বেশ কয়েকবার ধমকালো, কিন্তু তাতে মায়ার কান্নার আরও বেড়ে গেল। এতে বিপাকে পড়ে গেল সবাই। আরিফ নিজেকে শান্ত করে জুইকে বলল মায়ার হাতে ফোনটা দিতে। জুইও তাই করল। এক প্রকার জোর করে মায়ার হাতে ফোনটা গুজে দিল। মায়া কাঁদতে কাঁদতে ফোন কোলে নিয়েই বসে থাকলো, তবুও হাতে নিল না। আর না ফোনের দিকে তাকিয়ে আরিফের কথা শুনতে চাইল। আরিফ মায়ার কান্নাকাটিতে হতাশার ভারী নিঃশ্বাস ফেলে মায়াকে বোঝানোর উদ্দেশ্যে ফের বলল, এই মুহূর্তে পরিবারের সবার মনের অবস্থা ভালো নেই। মুক্তার বিয়ে পিছিয়ে যাওয়াতে সবাই টেনশনে আছে। তাই এখন যদি মায়া পড়বে না বলে জেদ করে বাসায় ফিরে যেতে চায়, তাহলে মায়ার বাবা মা আরও টেনশনে পড়ে যাবে। তখন দেখা যাবে টেনশনে মায়ার বাবা যদি অসুস্থ হয়ে পড়ে, তখন কি মায়ার কষ্ট লাগবে না? আরিফের বুঝদার কথাগুলো মায়ার মনে ধরতেই মায়ার কান্নাকাটি খানিকটা কমে আসলো। কোল থেকে ফোনটা হাতে তুলে মুখ বরাবর ধরল। ধীরে মাথা নাড়িয়ে বুঝালো মায়ার ভীষণ কষ্ট লাগবে। আরিফ হালকা হেসে মায়াকে ফের বুঝিয়ে বলল, আরিফ চট্টগ্রামে কয়েকদিনের মধ্যেই ফিরে আসবে। তখন মায়া ট্রান্সফারের বিষয়ে কথা বলবে কলেজে, এখন কান্নাকাটি না করতে। মায়ার কান্না কমে আসলে উত্তর করল, সত্যি তো ট্রান্সফার করবে আমাকে? পরে মন বদলাবে না তো? আরিফ হেসে উঠে মায়াকে আশ্বস্ত করে বলল, সত্যি আমার মন বদল হবে না। আগে ভাইকে চট্টগ্রামে আসতে দে, তারপর ট্রান্সফার করাবো। ততদিন লক্ষ্মী মেয়ের মতো থাকবি, নানুকে জ্বালাবি না, কেমন? মায়ার কান্না সম্পূর্ণ থেমে গিয়ে হাতের উল্টো পিঠে চোখের পানি মুছতে মুছতে বলল, আচ্ছা আচ্ছা ভাই, রাখছি। তোরা ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে। কান্নাকাটি করে চোখ মুখের কি অবস্থা করেছিস তুই? মুখের মাস্কটা পর্যন্ত খুলিসনি। আগে যা, গিয়ে ফ্রেশ হ। আজকে কলেজে যাওয়ার দরকার নেই। সারা রাত জার্নি করে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নে, কেমন? আচ্ছা আচ্ছা, নানুকে ফোনটা দে। হাত বাড়িয়ে ফোনটা ফুলবানুর হাতে দিতে দিতে চোখ মুছতে মুছতে উঠে দাঁড়ালো মায়া। তিনি ফোনটা হাতে নিয়ে আরিফের সঙ্গে কথা বলতে বলতে ছুটল রান্নাঘরের দিকে, আপাতত সবার জন্য চা করতে। সেলিম সাহেব সোফায় বসা ছিল। মায়ার কান্না থেমে যেতে দেখে মায়ের কাছে চা চাইল। মায়া ড্রয়িং রুম থেকে উঠে নিজেদের রুমের দিকে যেতেই মায়ার পিছন পিছন জুইও গেল। মায়ার রুমে ঢুকে মাথার হিজাব আর মাস্ক খুলতেই জুইয়ের চোখে দৃশ্যমান হলো হৃদের থাপ্পড় দেওয়া লাল দুটো গাল, যেখানে স্পষ্ট 5 আঙ্গুলের ছাপ গিয়ে বসেছে, ফুলে উঠেছে খানিকটা। মায়ার গালে অবস্থা দেখে আতঙ্কের ন্যায় মৃদু চিৎকার করে উঠল জুই। তৎক্ষণাৎ এগিয়ে গিয়ে মায়ার মুখোমুখি দাঁড়িয়ে মায়ার গাল দেখে অস্থিরতায় প্রশ্ন করতে লাগলো একটার পর একটা। মায়ার গাল দেখে জুই চট করে বুঝে ফেলল কেউ মায়াকে নির্দয়ভাবে মেরেছে। কে বা কারা মায়াকে এমনভাবে মারল জানতে চাইলে প্রথমে মায়া বলতে চায়নি হৃদের নামটা, কিন্তু জুইয়ের ব্ল্যাকমেল করে আরিফের ভয় দেখাতেই গড়গড় করে সবটা বলে দিল মায়া। বিনা কারণে হৃদের মায়াকে আঘাত করাটাও পছন্দ হলো না জুইয়ের। এই জন্য জুই বেশ অনেকটা চেতে গেল হৃদের উপর। রাগের মাথায় ছুট এটা সেটা বলে হৃদকে গালমন্দ করল। কখনো হৃদের মুখোমুখি হলে অবশ্যই জানতে চাইবে কেন মায়াকে এমনভাবে মারল সেটা। সেদিনকার মতন জুই বা মায়া কেউই আর কলেজে যায়নি। সারা রাত জার্নি করার পর সারাদিন ঘুমে কাটালো দুবোন। সেলিম সাহেব সকালের নাস্তা করেই চলে গিয়েছিল।
কিন্তু মায়া নিজের গাল ওড়নায় পেঁচিয়ে লুকিয়ে রাখল সারাটা দিন, যার দরুন কারো চোখে পড়ল না হৃদের থাপ্পড়ের বিষয়টি। আর না মায়া কাউকে জানালো হৃদ ওকে মেরেছে সেটা। জানাশোনার মধ্যে শুধুমাত্র জুই জানত ব্যাপারটা। তবে সেদিনকার মতন মায়া আর হৃদ দুজনেই কারোর সঙ্গেই দেখা হলো না একে অপরের। কিন্তু ভাগ্য ফেরে মায়া না চাইতেও হৃদের দেখা পেয়ে গেল পরদিন, তাও কলেজের রাস্তায়। ভয়ার্ত মায়া হৃদের ছায়াও মারাতে চায়নি বলে পালিয়ে বাঁচতে চেয়েছিল, কিন্তু হৃদের ঈগলের চোখে যেন তৎক্ষণাৎ ধরা পড়ে গেল সে। এক মুহূর্তের জন্য মায়ার মনে হলো হৃদ যেন মায়ার অপেক্ষায় রাস্তায় বসেছিল আয়োজন করে। সকাল 7:15। তীব্র অনীহা নিয়ে রিকশায় চড়ে বসল মায়া। কলেজে যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু জুইয়ের জোরাজুরিতে যেতে হচ্ছে, নয়তো সে কখনোই একা একা কলেজে যাওয়ার মেয়ে না। জুই অসুস্থ, কোমরে ভীষণ ব্যথা, তাই আজ সে যাবে না বলে সাদা ড্রেস পরে। মায়াও চেয়েছিল জুইয়ের সাথে যাতে না যেতে, কিন্তু পারল না। বিগত কয়েকদিন বন্ধের জন্য কলেজে অনেক জমা পড়ে গেছে। এক প্রকার বাধ্য হয়ে মায়াকে কলেজে যেতে হচ্ছে। বাসা থেকে কলেজের রাস্তা পায়ে হেঁটে গেলে 15 মিনিট, আর রিকশায় চেপে গেলে 5-7 মিনিটের মতন লাগবে। মন খারাপ উদাসীন মায়া কোলের উপর বইপত্রে ব্যাগটা চেপে ধরে বসে থাকলো থম মেরে। রিকশা চলল আপন গতিতে। চেনা পথ, চেনা অলিগলি, কোনো কিছুই অজানা নয়। মূলত কয়েকদিনের বন্ধে পড়াশোনার প্রতি অমনোযোগী ছাত্রীর মতন আশপাশটা চোখ বুলাচ্ছিল উদাসীনতায়। দেখতে দেখতে হঠাৎই চমকে ওঠার ন্যায় আতঙ্কে দ্রুত রিকশার হুড় তুলল। মুখে মাস্ক ঠিক করে তৎক্ষণাৎ রিকশার পেছনে মাথাটা এলিয়ে লুকিয়ে পড়ল, চোখ খিচে বন্ধ করে কারো ভয়ে। আর মনে মনে আল্লাহ নাম জপতে জপতে দোয়া করতে লাগলো যাতে সেই মানুষটার সম্মুখে ধরা না পড়ে। উত্তেজিত মায়ার মনের দোয়া একটা সময় মন থেকে মুখের বুলি হয়ে আওড়াতে লাগলো মৃদুস্বরে। মায়ার চলন্ত রিকশায় হঠাৎ থেমে যেতেই ধ্যান ভাঙে ওর। উত্তেজনায় মায়া মনে করলো হয়তো ওর কলেজের গেটে পৌঁছে গিয়েছে, তাই আশেপাশে চেক না করেই আতঙ্কের ন্যায় লাফিয়ে রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে কাঁধের ব্যাগটা ঝুলিয়ে তৎক্ষণাৎ ছুটল সামনে। দ্রুত পা চালিয়ে পরপর কয়েক কদম হাঁটার মধ্যে আকস্মিক মায়া কাঁধের ব্যাগটা পেছন থেকে কেউ টেনে ধরতেই আটকে যায় মায়া। কেউ হেয়ালি গলায় সুর তুলে বলে, কি ম্যাডাম, এত তাড়া কিসের? কই যান? আমাদেরকেও একটু সময় দিয়ে যান। পরিচিত কণ্ঠ কানে আসতে মায়া ভয়ার্ত হয়, চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। নত মস্তিষ্কের পেছনে ফিরে মৃদু গলায় আওড়ায়, ছাড়ুন, আমি কলেজে যাব। মায়ার কথাটা খানিক কপাল কুঁচকে আসে হৃদের। তীক্ষ্ণ গলায় বলে, ছাড়ুন মানে? এখনো তো ধরাধরিই করলাম না, ছাড়বো কেন? হৃদের কথায় নাক চিটকালো মায়া। ছি, কি বাজে আপনি! ব্যাগ ছাড়ুন আমার, আমি যাব। মায়ের কথায় হৃদের হাতটা আরো শক্ত হয়ে আসে মায়ার ব্যাগে। হৃদ মায়ার ব্যাগ টেনে নিজের মুখোমুখি দাঁড় করাতে করাতে বলল, অবশ্যই ছাড়বো ম্যাডাম, তার আগে আপনার সাথে আমার হিসাব নিকাশ শেষ করি, তারপর। শুনলাম আপনি নাকি আমাকে অমান্য করে চলেন, আমার পিছনে বাজে কথা বলেন, ঘটনা কি সত্যি? হৃদের পরপর আচরণে মায়ার ভয়ের সাথে সাথে রাগও হচ্ছিল ভীষণ। কেন হৃদ বারবার মায়ের পিছনে লাগতে আসে সেটা আজও বুঝতে পারেনি মায়া। কিসের এত শত্রুতা হৃদের সাথে মায়ার, তাও জানে না। তাই রাগান্বিত মায়া খানিকটা তেজ দেখিয়ে হৃদকে শুধালো, বেশ করেছি বলেছি, দরকার পড়লে আরও বলবো, আপনি আসলে একটা বাজে লোক, ব্যাগ ছাড়ুন আমার। মায়ার তেজ দেখানো হৃদের বরাবরই পছন্দ নয়, তাই হৃদ রাগে কটমট করে মায়ার ব্যাগ ছেড়ে তৎক্ষণাৎ মায়ার দুহাত বেঁধে হৃদের এক হাতের মধ্যে আসিফকে ডেকে বলে, আসিফ, আমার বন্দুকটা দে তো। দেশদ্রোহী বাঁচিয়ে লাভ নেই, আমার এলাকায় থেকে আমার নামই বদনাম করার বিষয়টা হজম হচ্ছে না। সব রাজাকার বংশ আজই মেরে সাফ করে ফেলবো, আমাকে বাজে কথা বলায় আজই বের করছি, দে বন্দুক দে আমার। হৃদের কথায় তৎক্ষণাৎ জিভাই উত্তর করে ছুটল আসিফ। চোখের পলকে গাড়ির ডেস্ক থেকে বন্দুক নিয়ে হাজির হলো হৃদের সামনে। মায়া আসিফের হৃদের হাতে বন্দুক তুলে দিতে দেখিয়ে ঝরঝর করে কেঁদে উঠল তখনই। আসিফ চমকে উঠে মায়ার দিকে তাকালেও হৃদ বিরক্তি চোখে আশেপাশে তাকালো। সকাল হওয়ায় আশেপাশে মানুষজন বেশ আছে।
মায়া এমন মরা কান্নায় রাস্তায় সিন ক্রিয়েট হতে পারে বলে হৃদ তৎক্ষণাৎ ধমক লাগায় মায়ের উদ্দেশ্যে। এই মেয়ে, চুপ চুপ, মরার কান্না করছো কেন? আমি কিছু করেছি? হ্যাঁ, চোখে এত পানি আসে কোথা থেকে? চুপ করো, নয়তো এই বন্দুকের সবকটা গলি তোমার পেটে চালান করবো এক্ষুনি। চুপ। মায়া ঠোঁট কামড়িয়ে কান্না আটকাতে চায়, কিন্তু চোখ দিয়ে অনর্গল পানি ঝরছে হৃদের হাতে বন্দুকের ভয়ে। এই প্রথম কারো হাতে বাস্তবিক বন্দুক দেখল মায়া, তা ওকেই মারতে। সাংঘাতিক না বিষয়টা? অবশ্যই সাংঘাতিক। হৃদ মায়ার দুহাত আড়াআড়ি অবস্থায় নিজের এক হাতে আটকে অপর হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে নত মস্তিষ্কে মায়া নিশ্চুপ কাঁদতে লাগলো। যাও একটু সাহসী হয়ে উঠেছিল মায়া হৃদের সব কথার উত্তর দিবে ভেবে, সেই সবটুকু সাহস ফুস হয়ে যায় মুহূর্তে হৃদের হাতে বন্দুক দেখে। হৃদ মায়াকে নিশ্চুপ কাঁদতে দেখে খানিকটা মায়া হলো। গলায় রাগ কমিয়ে শাসন করে বলল, আর আমার সাথে তেজ দেখাবে? তারামি করবে কখনো? মায়া মাথা নাড়িয়ে না বোঝায়। তখন হৃদ মায়ার হাত ছেড়ে দিতে দিতে বলল, ভেরি গুড গার্ল, এবার আমাকে সুন্দর করে আদবের সহিত সালাম দেন। এলাকার সিনিয়র ভাইদের সালাম দিয়ে চলতে হয়, জানেন না সেটা? ছাড়া পেয়ে মায়া কাঁদতে কাঁদতে এক হাত কপালে তুলে হালকা তুতলিয়ে হৃদকে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাইয়া। মায়ার সালাম শেষ হতে না হতে হৃদের ধমকে ফের চমকে উঠল মায়া। হৃদ ধমকে বলল, এই বেয়াদব মেয়ে, ভাইয়া কি? হ্যাঁ, কোন কালের পাতানো বোন তুমি আমার? ভাইয়া ডেকে আত্মীয়তার সম্পর্ক বাড়াতে চাও আমার সাথে? আমার বাবার সম্পত্তির ভাগ চাই তোমার, আমার বোন সেজে? সাংঘাতিক চালবাজ মেয়ে তো তুমি। খবরদার, ফের যদি আমাকে ভাইয়া ডেকেছ, আমি জগৎবাসীর সবার কাছে ভাইয়া হলেও তোমার নই। আয় আসিফ, তুই বলতো ওকে, আমার বোনের মতো দেখতে লাগে ওকে? হ্যাঁ? আসিফ যেন সর্বক্ষণিক প্রস্তুত থাকে হৃদের ডাকে। তৎক্ষণাৎ অসম্মতি দিয়ে বলল আসিফ, না ভাই, একদমই লাগে না। আপনার হাইট, ওয়েট, কালার কোনো কিছুতেই মিল নেই। ওনাকে আমাদের ভাবির মতো লাগে। আসিফের অ্যাঙ্গেলের কথা মায়ার না বুঝলেও হৃদ ঠিকই বুঝতে পারে। হৃদ আসিফের অতিরিক্ত কথায় চোখে শাসায়। আসিফ দমে গিয়ে চুপচাপ জায়গা ছেড়ে প্রস্থান করে। আর একটু হলেই আবেগে আসিফ সব কিছু ফাঁস করে দিত মায়ার সামনে। আসিফের চলে যাওয়ার দিকে মায়া বোকার মতন তাকিয়ে থাকে। মূলত ওর মাথায় কিছুই ঢোকেনি। মায়া কিভাবে এত ছেলের আসিফের ভাবির মতন দেখতে হতে পারে? আসিফের ভাবি নিশ্চয়ই কোনো বুড়ো মহিলা হবে। তাহলে কি মায়ার বুড়ো মহিলার মতো দেখতে? মায়ার ফের ধ্যান ভাঙে হৃদের ভয়ে। হৃদ বলে, শোনো মেয়ে, আমাকে ভাইয়া টাইয়া ডাকা যাবে না। এই শব্দটা তোমার জন্য ব্যান। চাইলে স্যার ডাকতে পারো। জি জি, আচ্ছা, গুড। এবার সুন্দর করে সালাম দাও তো দেখি। আসসালামু আলাইকুম স্যার। গুড, এবার চাঁদা দেন। মায়া প্রথমে বুঝলো না হৃদের কথার মানে। এলাকায় থাকতে গেলে চাঁদা দিতে হয় সিনিয়রদের, জানেন না সেটা? দেন, আমাকে চাঁদা দেন। দেখি কি কি আছে আপনার কাছে, বের করেন সব। মায়া হৃদের কথায় বিপাকে পড়ে গিয়ে আবারও চোখ টলটল করে উঠল পানিতে। হৃদ মায়ার চোখের পানি দেখে বিরক্তি নিয়ে নিজেই মায়ার কাঁধের ব্যাগ টেনে নিজের কাছে নিল। পরপর মায়ার ব্যাগের সবগুলো চেন খুলে ভিতর থেকে মায়ার টিফিন বক্স হাতে তুলে নিল। এক হাতে মায়ার বইয়ের ব্যাগটা ফিরিয়ে দিয়ে টিফিন বক্স খুলে দেখতে পেল গরুর মাংসের পাস্তা রান্না করার। হৃদ 2 আঙ্গুলের সাহায্যে একটু মুখে দিতেই মায়ের দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। মায়া মূলত হৃদের দিকেই তাকিয়েছিল ড্যাব ড্যাব করে। হৃদ মুখের পাস্তাটা চিবোতে চিবোতে বলল, খুব ঝাল, আমি এত ঝাল খেতে পারি না। কাল থেকে কম ঝাল দিয়ে নিয়ে আসবা, মনে থাকবে? কথা বলতে বলতে হৃদ ফের 2 আঙ্গুলের সাহায্যে পাস্তা মুখে তুলে মায়ার তৎক্ষণাৎ নিজের ব্যাগ ঘেটে হৃদের জন্য একটা ছোট্ট চামচ বের করে দিল। হৃদ তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে চামচটা হাতে নিতে নিতে বলল, এই খাবার কে রান্না করেছে? তুমি? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, হৃদ চামচ দিয়ে পরপর পাস্তা মুখে তুলতে তুলতে বলল, কাল থেকে পিঠা বানিয়ে নিয়ে আসবা। এখন যাও কলেজে। এভাবে হাঁ করে তাকিয়ে থাকার কিছু নেই। এইটুকু খাবার আমারই লাগবে। আউট। টিফিন টাইম চলছে। সময় 1:15।
পুরো ক্লাস খালি করে সবাই যার যার মতন করে ক্যান্টিনে বা ক্যাম্পাসের মাঠের আড্ডায় বসে। ক্লাসে তেমন কেউ না থাকলেও মায়াকে নিয়ে হাতে গোনা 7-8 জন বসে আছে, যারা নিজস্ব কাজ নিয়ে ব্যস্ত। তাদের মাঝে মায়াও একজন। বিগত কয়েকদিনের বন্ধের ক্লাস নোট সংগ্রহ করে মায়া শ্রেয়ার খাতা থেকে লিখে নিল। জুইকে দিতে হবে এগুলো। তাই জুই আজ কলেজে না আসায় একা সকল পড়ার চাপ পড়েছে মায়ার উপর। আর সে থেকে ব্যস্ত হাতে লেখালেখি করছে শ্রেয়াদের সাথে ক্যান্টিনে না গিয়ে। তাছাড়া মায়া এমনিও কলেজের ক্যান্টিনে যেত না। মায়ার না যাওয়ার অবশ্য দুটো কারণ আছে। প্রথম কারণ ছিল হৃদ মায়ার টিফিন বক্স রেখে দিয়েছে, এই জন্য লেখার চাপ রেখে টিফিন করতে গেল না সে। শ্রেয়া নাদিয়া দুজনেই মায়াকে রিকোয়েস্ট করেছিল সঙ্গে যেতে, পরে না হয় 3 জনে একত্র মায়াকে নোট করে দিবে, এমনটা প্রমিসও করেছিল দুজন। কিন্তু তারপরও মায়া যায়নি লেখা ফেলে। 2 নম্বর কারণটা ছিল হৃদের ভয়। মায়া যদি ক্যান্টিনে যায় তাহলে নিশ্চয়ই হৃদ সকালের মতন করে ক্যান্টিনে চলে আসবে মায়াকে হুমকি ধামকি দিতে। তাই মায়া মনে মনে ঠিক করে রেখেছে যতদিন না পর্যন্ত হৃদ এই চট্টগ্রাম শহর ছেড়ে ঢাকায় যাচ্ছে ততদিন পর্যন্ত মায়া ক্যান্টিনে যাবে না। লুকিয়ে চুরিয়ে পালিয়ে বেড়াবে হৃদের হাতে। তারপরও খারাপ হৃদ খানের মুখোমুখি না। সঙ্গীহীন মায়া ভীষণ মনোযোগী দিয়ে নিজের লেখাটা শেষ করছিল, কারণ টিফিন টাইম শেষ হলেই 5ম ঘন্টা শুরু হয়ে যাবে। তখন আর লেখালেখির সুযোগ থাকবে না, ক্লাস টিচার্স থাকবে। ভাবি, এটা আপনার জন্য ভাই পাঠাইছে, নিন। অর্ধপরিচিত কণ্ঠ কানে আসতেই মনোযোগ নষ্ট হয় মায়ার। লেখা থামিয়ে কপাল কুঁচকে সামনে তাকাতেই চোখে পড়ে 10-11 বছরের ছেলে সুমনকে। ছোট্ট সুমন নামক ছেলেটিকে মায়া চিনে। এই কলেজের ক্যান্টিনের কাজ করে বাবার সঙ্গে। মায়া সুমনদের ক্যান্টিনে রোজ খাওয়া দাওয়া করে আড্ডা দেয় শ্রেয়াদের সাথে। পরিচিত সুমনকে দেখে মায়া মনে করে সুমন অন্য কারো খোঁজে এসেছে এখানে। তাই সুমনের ভুল শুধরিয়ে দিয়ে বলে, তুমি মনে হয় অন্য কারো খোঁজে এসেছো সুমন, আমি তোমার ভাবি না, আর এই পার্সেলটা আমারও নয়। মায়ের কথায় তৎক্ষণাৎ নাকুচ করল সুমন। মাইকে শুধরালো দৃঢ় গলায়। সুমন বলল, না ভাবি, এটা আপনারই। ভাইয়ের মোবাইলে আপনার আমি ছবি দেখছি, এই স্কুল ড্রেস পরাই আসিল ছবিতে। নিন, এবার এটা রাখেন। বিস্মিত মায়া স্তব্ধতার ন্যায় সুমনের দিকে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকলো শুধু। কে কার ভাবি সেটাই মায়ার মাথার উপর দিয়ে গেল। মায়া কখন সুমনের ভাবি হলো, আর কখনই বা সুমনের ভাই নামক মানুষটির কাছে ওর ছবি গেল। মায়ার ছবি, তাও অন্য কারোর ফোনে আদৌ সম্ভব? মায়া তো ছবিই তোলে না। হাতে গোনা যে কয়েকটা ছবি আছে তাও সেইগুলো পারিবারিক ফোনে তোলা, অন্য কারো ফোনে থাকার কথা নয়। মায়ার পরিবারের লোক নিশ্চয়ই সুমনের ভাই নামক লোকটার কাছে মায়ার ছবি দিতে যাবে না। মায়া এখনও নিশ্চিত সে অন্য কারোর সাথে মায়াকে গুলিয়ে ফেলেছে। এই জন্য মায়া মনে মনে সুমনের জন্য দুঃখ পেল। সহজ সরল ছেলেটা কত বোকা, আহারে, ঠিকঠাক ছবিটাও দেখতে পারেনি। এজন্য মায়াকে ছবির মেয়েটার সঙ্গে গুলিয়ে এখন ভাবছে সুমন ছেলেটা আসলেই সহজ সরল। এখন মায়ার দায়িত্বের মধ্যে পড়ে সুমনকে বোঝানো যে সুমন ভুল ভাবছে মায়ার তার ভাইয়ের বউ মনে করে। মায়া কারো ভাবি নয়, আর এই পার্সেলের অধিকারীও মায়া নয়, অন্য কেউ হবে। মায়া লেখার কলমটা রেখে বাড়িয়ে সুমনের বাড়িয়ে দেওয়া খাবারের পার্সেলটা ঢেলে সুমনের দিকে দিতে দিতে বলল, এই পার্সেল আমি রাখতে পারবো না, তুমি ফেরত নিয়ে যাও সুমন। আর তোমার ভাইকে গিয়ে বলো সে যেন সাহস করে নিজে গিয়ে তার বউকে দেয়, তোমাকে যেন না পাঠায়। তুমি ভুল করছো, একজনের পার্সেল অন্যজনকে ডেলিভারি দিচ্ছ। আমি এই পার্সেলের মালিক না, এবার তুমি যাও, আমি লিখব। উত্তেজিত ভঙ্গিতে মায়াকে তৎক্ষণাৎ শুধালো সুমন, আরে ভাবি কি বলেন এগুলা? ভাইয়ের মতন সাহসী পোলায় চট্টগ্রাম শহরে 2টা খুঁজে পাবেন না। ভাইয়ের সাহসের প্রশংসা তো পুরা বাংলাদেশ করে, আর আপনি তার সাহসের কথা কি বলেন? ভাই শুনলে কিন্তু রাগ করবে। আসলে ভাবি, ভাই এখন ব্যস্ত, ভাইয়ের আব্বা আইছে, এই জন্য ভাইয়ের লোক খাবারটা আমারে দিয়া পাঠাইছে আপনার জন্য। নিন, রাখেন। আর এসব কথা বলবেন না কিন্তু ভাইয়ের নামে, তাহলে আমি কিন্তু চুপ থাকবো না, সোজা ভাইয়ের কাছে নালিশ করবো আপনার নামে। সুমনের হঠাৎ চেতে ওঠা নাকচ ভঙ্গি দেখে মায়ার মনেও আগ্রহ জাগে ভাই নামক মানুষটি কে আসলে জানতে। এই জন্য সুমনের ভাইয়ের মায়াও প্রশংসা করে বলল,
তোর ভাইকে পেয়ে তোর ভাবি মনে হয় অনেক লাকি। তোর ভাই মনে হয় তোর ভাবিকে অনেক ভালোবাসে, তাই না? মায়ার কথা ফের শুধালো সুমন। আরে ভাবি, আপনি নিজেই তো আমাদের ভাইয়ের বউ। অতি আগ্রহে জানতে চাইল মায়া। আচ্ছা, তোর ভাইটা কে বলতো শুনি? নাম কি? এই কলেজের সিনিয়র কেউ? মায়ার কথায় সুমন মায়ার দিকে খাবার পার্সেলটা দিতে দিতে বলল, আমি কিছু বলতে পারম না ভাবি, নিষেধ আছে। ভাইয়ের লোক আমারে বকবে। আপনি এটা রাখেন, আমি গেলাম। আর ভাই আপনারে কইছে এই সবটা শেষ করতে। এখন আমি গেলাম। মায়ার বই খাতার উপর পার্সেলটা রেখে ফুরুত করে দৌড়ে পালালো সুমন। মায়া পেছন থেকে অধৈর্যের ন্যায় ডাকতে লাগলো সুমনকে, আই শোন শোন সুমন, এটা নিয়ে যা। আরে বলদ, আমি তোর ভাবি না, তুই ভুল জায়গায় পার্সেল ডেলিভারি দিচ্ছিস বাদর। সুমন শোন, এই সুমন। মুহূর্তের মাঝে সুমন মায়ার ক্লাস থেকে দৌড়ে দূরে পালিয়ে গেল। মায়া পেছন ডেকে লাভ হয়নি, বরং মায়ার ক্লাসে যে কয়েকজন স্টুডেন্ট বসা ছিল তারা মায়ার হঠাৎ চিৎকারের ডাকে বিরক্তি সহিতে মায়ের দিকে তাকাতেই চুপ করে যায় মায়া। নিশ্চুপ ভঙ্গিতে পার্সেলের প্যাকেট হাতে নিয়ে কিছুক্ষণ বসে থেকে দ্বিধা নিয়ে একটা সময় প্যাকেট খুলে বের করল চিজি পাস্তার সঙ্গে বড় বড় গলদা চিংড়ি মাছ ভাজা, সাথে ফ্রেশ পানির বোতলও আছে। বিস্মিত মায়া খাবার দেখে মত বদলায়। খাবারগুলো দুটোই প্রিয় মায়ার। পছন্দের খাবার সামনে পেয়ে লোভ সামলাতে পারল না মায়া। তৎক্ষণাৎ বই খাতা গুছিয়ে ছুটল ক্যান্টিনে শ্রেয়াদের উদ্দেশ্যে। দুই বান্ধবী নিয়ে এগুলো ভাগাভাগি করে খাবে সে। এখন এমনি অনেক খাবার আছে, এত খাবার মায়ার একার পক্ষে শেষ করা সম্ভব নয়। খাবারগুলো নিয়ে মাঠ পেরিয়ে ক্যান্টিনের দিকে যেতে যেতে মনে মনে আরও একবার ভেবে নিল, অন্য খাবার যেহেতু মায়া খেয়ে নিচ্ছে, তাই এই খাবারের বিল আজ যাওয়ার সময় মসজিদে দান করে দিবে। তাহলে আর মায়ার গুনাহ হবে না। তাছাড়া মায়া এখন এই খাবারের মালিককে কোথায় খুঁজবে? যার খাবার সে যদি ঠিকঠাক ডেলিভারি দিতে না পারে, তাহলে মায়ার কি দোষ? মায়া কি ইচ্ছে করলে খাবারগুলো খেয়েছে নাকি? বরং এই খাবারগুলো জোরপূর্বক মায়াকে চাপিয়ে দেওয়া হয়েছে। যেহেতু মায়াকে চাপিয়েই দেওয়া হয়েছে, সেহেতু মায়া এই খাবারগুলো কেন ফেলে দিয়ে নষ্ট করবে? এতে মায়ার পাপ হতে পারে। তার চেয়ে বরং মায়া এই খাবারগুলো খেয়ে দিয়ে ভালো পূর্ণের কাজ করবে। কলেজ ছুটির পরপরই মায়া সবার সাথে বের হলো। গেট পার হয়ে রাস্তায় আসছেই আচানক দেখা হয়ে গেল রিফাতের সঙ্গে। রিফাতের হঠাৎ সাক্ষাৎকারে অস্বস্তিতে পড়ে গেল মায়া। আজ জুই নেই বলে একটু বেশি ইতস্তবোধ করল সে। মূলত রিফাত কলেজের দিকটায় বসা ছিল। মায়াকে কলেজ থেকে বের হতে দেখে এগিয়ে আসলো। মায়ার সাথে কুশল বিনিময় করল। জুইকে না দেখে জানতে চাইল জুই কোথায়। মায়া দ্বিধায় জানালো জুই আসেনি। জুই না আসায় সংবাদে আকাশের চাঁদ হাতে পেয়ে নেয় খুশি হয়ে গেল রিফাত। চকচক করার ন্যায় খুশিতে আবদার জানালো মায়াকে আজ বাড়িতে পৌঁছে দেবে সে। মায়া নাকুচ করল। রিফাতের বিনয়ের সঙ্গে ফের মায়ার কাছে অনুরোধ করায় মায়া রাজি হলো। কিন্তু রিফাতের সঙ্গে এক রিকশায় যেতে হবে ভেবে মায়া কৌশলে রিফাতকে জানালো মায়া আজ হেঁটে বাসায় যাবে, রিকশা করে যাবে না। কারণ রাস্তার মোড়ে মায়ার কাজ আছে, কিছু নোট প্রিন্ট করতে হবে। তাই মায়া ভেবেছিল হেঁটে যাওয়ার কথা শুনে রিফাত হয়তো মায়ার সঙ্গে যেতে চাইবে না বা নিষেধ করবে। কিন্তু মায়ার ধারণা ভুল করে রিফাত তাতেও রাজি হয়ে গেল মায়ের সঙ্গে যাবে বলে। শ্রেয়ার পারিবারিক গাড়ি আসতে ও চলে যায়। নাদিয়াকে উল্টো রাস্তায় রিকশা ধরে যেতে হয়। নাদিয়াও চলে যেতেই মায়াকে একা করে। নিশ্চুপ মায়া হাঁটা ধরলে রিফাতও পা বাড়ায় মায়ার সাথে। ভালোবাসার মানুষকে পাশে পেয়ে বেশ উৎফুল্লতা দেখায় রিফাতের কথায়। মায়ার পাশাপাশি হাঁটতে হাঁটতে কথার ফুলঝুরি মুখে ফুটে। নিশ্চুপ মায়া অস্বস্তির পরেও রিফাতের কথায় হ্যাঁ উত্তর করে শুধু। রাস্তার মাঝে অনাকিন্তভাবে আবার দেখা হয়ে গেল হৃদের সাথে। আর তাতেই মায়া আতঙ্কের ন্যায় রিফাতের বরাবর হয়ে নিজের আড়াল করতে চাইল হৃদের কাছে ধরা না পড়ে যাওয়ার ভয়ে। মূলত রাস্তার ওপাশে হৃদ দাঁড়িয়ে আছে তার বাবার সাথে। আশেপাশে অনেক মানুষের ভিড়ও রয়েছে, হয়তো ইলেকশনের সেমিনারের জন্য এই ভিড়। মায়া মনে করল হৃদ মায়াকে দেখেনি, আর এতেই মায়া চুপিসারে কেটে পড়বে নিজেকে আড়াল করে। মায়ার এই ধারণা ভুল করে হৃদ হঠাৎই শান্ত চোখ ঘুরিয়ে তাকালো রাস্তার এক পাশে মায়ার দিকে। অতঃপর চোখাচোখি হয়ে গেল দুজনের।
আতঙ্কিত মায়া তৎক্ষণাৎ নিজেকে আরও গুটিয়ে নিল রিফাতের পেছনে। হৃদ খুবই শান্ত স্বাভাবিক দৃষ্টিতে মায়াকে কয়েক সেকেন্ড দেখে ফের ঘাড় ফিরিয়ে নেয়, আর তাকালো না। মায়া অবশ্য চুপি চুপি করে অনেকবার তাকিয়েছিল হৃদের দিকে, মূলত হৃদ মায়ার কাছে চলে আসে কিনা সেটা দেখতে। কিন্তু হৃদকে আসতে না দেখে স্বস্তির হয় মায়া, তবে বেশ বিরক্তি হয় মায়া এই ভেবে যে হৃদ খান যখনই চট্টগ্রামে আসে তখনই কেন এই কলেজের রাস্তায় তাকে দেখা যায়। কেন এই লোকের কি বাড়ি ঘর নেই? নিজের বাড়ির ঘর ফেলে কেন রাস্তায় পড়ে থাকে সেটাই বুঝে পায় না মায়া। সেদিনকার মতন মায়ার সাথে হৃদের আর দেখা হয়নি। মায়া বিকেলে যখন কোচিংয়ে গেল তখনও না, তবে রিফাতের সঙ্গে দেখা হয়েছিল। যেহেতু রিফাত ওই একই কোচিংয়ে পড়ায় তাই রিফাতের সঙ্গে দেখা হওয়াটা স্বাভাবিক ছিল। কিন্তু পরদিন সকালে আর না বিকেলে, গোটা দিনটাই হৃদের সাথে মায়ার দেখা হয়নি। মায়া হৃদের ছায়াও দেখেনি কলেজের রাস্তায়। এতে মায়া খুশি হয়েছিল, মনে করেছিল হৃদ আবার ঢাকা ফিরে গেছে। এখন মায়া শান্তিতে কয়েকটা দিন চট্টগ্রামে থাকতে পারবে। তারপর হৃদের ফেরার আগেই মায়া আশুগঞ্জ চলে যাবে। এতে হৃদ খান আর মায়াকে খুঁজে পাবে না, ওদের দেখাও হবে না। মায়া নিজের কল্পনায় জল্পনায় বেশ খুশি হলো। কিন্তু মায়ার সকল খুশিতে পানি ঢেলে হৃদ হাজির হলো পরদিন সকালবেলা। যখন মায়া কলেজে যাচ্ছিল তখন মায়া সবে একা রিকশায় করে কলেজে যাচ্ছিল। জুই আজও কলেজে যায়নি, শরীর অসুস্থ বলে। আকস্মিক ঘটনায় মায়া রিকশায় হঠাৎ থেমে যায়, ঝুঁকে পড়ে মায়া। রিকশায় হুট তুলে চেপে নিজেকে বাঁচায় পড়ার থেকে। উত্তেজিত মায়া স্বাভাবিক হওয়ার আগেই কেউ একজন গাড়ি থেকে নেমে মায়ার হাত চেপে ধরল শক্ত করে। আকস্মিক ঘটনায় মায়া কিছু বোঝার আগেই তৎক্ষণাৎ টান পড়ে মায়ার হাতে। মায়া ঝুঁকে পড়ে রিকশা থেকে নামে কারো টানাটানিতে। মায়া রিকশা থেকে নামতে নামতে উত্তেজিত ভঙ্গিতে আওড়ায়, আরে আরে কে আপনি? আমাকে নিয়ে কোথায় যাচ্ছেন? ছাড়ুন বলছি, ছাড়ুন। আগমনকারী লোকটা পিছনের নজরে আসলো মায়ার। লোকটা তখনও টেনে নিয়ে যাচ্ছে নিজের গাড়ির দিকে। মায়া চিৎকার করে লোকটার হাত হতে নিজেকে ছাড়াতে টানাটানি করতে লাগলো অনবরত। গাড়ির মুখোমুখি হতে ড্রাইভিং সিট হতে বের হয়ে আসলো আসিফ। আসিফকে দেখে আত্মা উড়াল দেওয়ার মতো জোগাড় হলো মায়ার। মায়ার বুঝতে আর বাকি রইল না কে মায়াকে এরকম ছিনতাইকারীর মতো টেনে নিয়ে যাচ্ছে। আসিফকে দেখে ভয়ে আতঙ্কে চিল্লাচিল্লি থেমে গেল। তবে হৃদের ভয়ে কেঁদে উঠল তখনই। হৃদ মায়াকে টেনে পাশের সিটে বসিয়ে সে ঘুরে গিয়ে বসলো ড্রাইভিং সিটে। আসিফকে রেখে হৃদ দক্ষ হাতে গাড়ি ঘোরালো বিপরীত রাস্তা ধরে। মায়া হৃদের ভয়ে সিটে নিশ্চুপে কাঁদতে লাগলো। তারপরও শব্দ করছে না বিন্দুমাত্র। আজ কপালে কি আছে কে জানে। এই লোক এমনিতেই রাগান্বিত অবস্থায় মায়াকে কোথায় নিয়ে যাচ্ছে তাও বুঝতে পারছে না মায়া। হয়তো মায়াকে আজ মেরেই ফেলবে, তারপর বস্তায় ভরে কোনো নদীতে ফেলে দেওয়ার জন্য মায়াকে এমন ছিনতাই করে তুলে নিয়ে এসেছে মাঝ রাস্তা থেকে হৃদ। নিজের মরার কথা চিন্তা করতেই মায়ার কান্নার বেগ বেড়ে যায়। আজ কলেজে আসার সময় জুইকে বকে এসেছিল মায়া, এই জন্য জুইয়ের জন্য মায়া লাগছে। মায়া যদি জানতো আজই ওর শেষ দিন তাহলে কখনোই জুইকে বকে আসতো না, বরং আদর করে শেষ বিদায় নিয়ে আসতো। হ্যালো এভরিওয়ান, কেমন লাগলো আজকের পর্বটা? অ্যাকচুয়ালি ওভার থিঙ্কিং মায়া, যাই হোক ওর বাচ্চামিগুলা ভালো লাগছে। আর আজকে হৃদের করা দুষ্টুমিটা মায়াকে নিয়ে কলেজের সামনে, ওইটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল, অনেক বেশি মজার ছিল, সুন্দর করে সাজানো। যাই হোক, শুনছিলেন রিক্তা ইসলাম মায়ার লেখা হৃদ মায়ার প্রেম গাথা। গল্প পাঠে ছিলাম আমি তাসরোজ মিম। আজকে শুনলেন গল্পটির 13তম পর্ব। আজকের পর্বটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লেগে থাকলে গল্পে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে হাজির হব। ততক্ষণে চোখ রাখুন স্টোরি বাই তাসরোজ 0.2 চ্যানেলে। আল্লাহ হাফেজ।